খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। বেরিয়ার হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনার প্লট দুর্নীতির আরেক মামলার রায় কাল। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু ভোটের জন্য নিরপেক্ষ ও শক্তিশালী ইসি চান সুজন সম্পাদক। ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা বাড়ানো হয়েছে। রাত 12টার পর থেকে কার্যকর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিদেশ নেওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজও এভারকেয়ারে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষ থেকে একান্ত সচিব সাগর হোসেন হাসপাতালে বেগম খালেদা জিয়ার খবর নেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত। রবিবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তারা। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যর প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। মানে খারাপ বলা যাবে না, তার মানে বুঝে নিতে, খারাপও বলা যাবে না, আবার বেশি ভালোও বলা যাবে না। আমরা আমাদের ডক্টর জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন অপরিবর্তিত সবাই মিলে আমাদের আমার নেত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা। তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয়, ডাক্তাররা খানিকটা জটিল। বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই। এটা বেগম জিয়া এখন কিছুটা অসুস্থ, তো মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে, সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা। এখানে সেবার পরিবেশ যাতে কেউ বিঘ্ন না ঘটায়, বরং যার যা অবস্থান থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য যাতে সবাই দোয়া করেন, এই আহ্বান এবং অনুরোধ করছি সকলকে। রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি, আমি পার্সোনালি এসেছি এবং ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরো সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রবিবার বিকেলে রাজধানীর পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় মির্জা আব্বাস আশা করেন মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়াকে আবারও নেতাকর্মীরা ফিরে পাবে। জানান সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে দেশকে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ করেছেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মকে কেন্দ্র করে কোনো রাষ্ট্র চলতে পারে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে। গতকাল দেশব্যাপী, আজকেও দেশব্যাপী তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এত লোকের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেলে দেবেন না, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবারও ফেরত পাবো, এটা আমরা বিশ্বাস করি। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের বৈঠকের পক্ষ থেকে কোনো তথ্য পেয়েছেন কি? নাদিরা, বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য মেডিকেল বোর্ড থেকে কিছুই পাইনি আমরা, কিন্তু রাত 10টায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এসে আমাদের সাথে কথা বলেছেন। ঠিক তারপরেই বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু তিনিও আমাদের সাথে কথা বলেছেন। দুইজনের কথার প্রেক্ষিতে যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে রাত 10:30টায় বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক দলের যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডটি তার সর্বশেষ চিকিৎসা কি করণীয় হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠকে বসেছেন। বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন এই এখন যে অবস্থা রয়েছে বেগম খালেদা জিয়া, সেই অবস্থা থেকে তার পরবর্তী চিকিৎসা কি হতে পারে এই সিদ্ধান্তগুলো নেবেন। একই সাথে দুজনের কথার প্রেক্ষিতে আরেকটু জেনেছি যে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তার এখন যে স্থিতিশীলতা রয়েছে শরীরের, সেখান থেকে যদি কিছুটা উন্নতি হয় তাহলে কিন্তু তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এই দুই জামাত এবং বিএনপির এই দুই নেতার সাথে কথা বলে আমরা এতটুকুই জেনেছি। তবে আব্দুল আউয়াল মিন্টু আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে তার যে অপরিবর্তিত শারীরিক কন্ডিশন সেখান থেকে কিছুটা উন্নতি দিকে রয়েছে, এই তথ্যটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে সন্ধ্যার পর থেকে অনেক নেতা এসেছেন, বিশেষ করে ক্রিকেটার তামিম ইকবালও এসেছেন, সেও গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজখবর নিয়ে এসেছেন। সবার একই কথা যে বিএনপির এই চেয়ারপারসনের যে ত্যাগ, যে অবদান দেশের জন্য, আসলে সবাই চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার যে একটা পরিবর্তন দেশে এসেছে সেই পরিবর্তনের প্রাতিষ্ঠানিকভাবে যে রূপ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যে একটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে সেটি যাতে দেখে যেতে পারেন বেগম খালেদা জিয়া, সেই জন্যই সবার কাছে সবাই দোয়া চেয়েছেন। কিছুক্ষণ আগে তথ্য উপদেষ্টা এসেছেন মাহফুজ আলম, সেও একই কথা বলেছেন। একই সাথে সে আরেকটি তথ্য জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে কোনো ধরনের বাধা সরকারের পক্ষ থেকে নেই এবং সরকার সব ধরনের সহযোগিতা করবে, সেটিও কিন্তু মাহফুজ আলম আমাদেরকে জানিয়েছেন। তো নাদিরা, বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডটি বসেছেন তারা কি সিদ্ধান্ত নেবেন বা সেটা যদি পরবর্তীতে আমাদেরকে যদি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে তাহলে আমরা সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশে একজন অভিভাবক সুলভ দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। ইশরাক হোসেন বলেন, একটি নতুন, সুখী, সমৃদ্ধ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন। ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দোয়া মাহফিলে ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এখন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। ইতিপূর্বেও এই ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তাআলা আমাকে ফেরত নিয়ে এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা নতুন সুখী সমৃদ্ধ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে। তাই আমাদের প্রয়োজনে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই। তিনি ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডিক্যাব বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেশনে আয়োজন করে। এতে পররাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এটা নিয়ম হচ্ছে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ অফিসিয়াল তথ্য নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আর তাছাড়া নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? গত বছর ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর পাশাপাশি গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস। জড়িত ছিল আওয়ামী লীগ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতের মদদ ছিল এই হত্যাকাণ্ডে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। 16 বছর পর নতুন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যার নেপথ্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। রবিবার বিকালে প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে করা তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের মূল কারিগর ছিলেন শেখ হাসিনা। প্রধান সমন্বয়কারী ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতও এতে মদত দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন।
এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। সাবেক সেনাপ্রধান, ডিজিএফআই এর প্রধান সহ ষড়যন্ত্রে সামরিক বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়টিও উঠে আসে প্রতিবেদনে। ওটাই তো ষড়যন্ত্র, বিকজ এইটাই মূল বিষয়টা, যে কেন সেনা অভিযান এখানে হয়নি। আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো যে 46 ব্রিগেডকে রেস্টোর অর্ডার, এইরকম একটা অর্ডার দিয়ে পাঠানো হয়েছিল মৌখিক। 46 ব্রিগেড সময় মতো এখানে আসে। এরপরে সেনাবাহিনী প্রধান যখন সেনাবাহিনী সদর দপ্তর থেকে উনি যমুনাতে চলে আসেন, তখন ওই একটা প্যারালাল কমান্ড তখন এস্টাবলিশ হয় এবং এটার সুযোগ গ্রহণ করেন জেনারেল তারেক। ওই সময় উনি প্রধানমন্ত্রীর MSPM ছিলেন এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না। প্রতিবেদনে বলা হয়, বিডিআর জওয়ানদের মধ্যে ডাল ভাত কর্মসূচি সহ নানা বিষয়ে তৈরি অভ্যন্তরীণ ক্ষোভ উস্কে দিয়ে কার্য হাসিল করে ষড়যন্ত্রকারীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে। মক ভোটের পর যেসব প্রতিবন্ধকতা উঠে এসেছে সেসব সমাধানেও কাজ চলছে দ্রুতগতিতে। নির্বাচন ও গণভোট নিয়ে কমিশনের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। পোস্টাল ভোট বিডি অ্যাপসে এখন পর্যন্ত 1 লাখ প্রবাসী ভোটার হয়েছে বলে জানিয়েছে ইসি সচিব। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের শীর্ষ কর্মকর্তারা। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি বিশ্বের বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেন তিনি। গভর্নমেন্ট প্রেস থেকে আমাদের ব্যালট পেপার প্রিন্টিং এর ব্যাপার আছে এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই এবং বিচ্ছিন্নভাবে যে দু একটা ঘটনা যেটা ঘটছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়। তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয়। আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন, এটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। আরও জানানো হয়, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একটা কথা এসছে যে যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্যে আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণায় জোর দেন ইসি সচিব। আপনাদেরকে ধন্যবাদ। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।
কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, অনেকগুলো সুপারিশ করা হলেও বেশিরভাগই আরপিওতে রাখা হয়নি। সিডাম মিলনায়তনে আয়োজিত সেমিনারে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি পরিবর্তন না হয়, কোনো আইন করে পুলিশ আর্মি নামিয়ে কোনো কিছু হবে না। নাগরিক সমাজকেও পক্ষপাতিত্ব ছাড়তে হবে, নির্বাচন কমিশনকেও হতে হবে নিরপেক্ষ। এ নিয়ে অনেক সুপারিশ করলেও তা উপেক্ষিত হয়েছে বলে আক্ষেপ তার। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটি নিরপেক্ষ সরকার। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে হবে। গণতান্ত্রিক উত্তরণে কাঠামোগত সংস্কারও দরকার বলে মন্তব্য তার। রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে, এটিও একটা প্রতিবন্ধকতা বলে মত বদিউল আলম মজুমদারের। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী আজ রবিবার এই দাম সমন্বয় করা হয়েছে। রাত 12টার পর থেকে এই দাম কার্যকর করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 104 টাকা, অকটেন 124 টাকা, পেট্রোল 120 টাকা ও কেরোসিন 116 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলি ও ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছে আদালতে হাজিরা দিতে আসা 2 সন্ত্রাসী। হত্যাকাণ্ডের শিকার হওয়া হাসিব ও রাজন খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য। রবিবার দিনে দুপুরের এই হত্যাকাণ্ডে শহর জুড়ে চলছে আতঙ্ক। 5 আগস্টের পর এই নিয়ে খুলনা মহানগরে 46 জন নিহত হয়েছে। আতিয়ার পারভেজের রিপোর্টে বিস্তারিত। অস্ত্র মামলায় হাজিরা দিতে এসে খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী হাসিব ও রাজন। তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই খুনিরা হেলমেট পরে মোটর সাইকেলে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার পর থেকে আদালত পাড়ায় আতঙ্ক নেমে আসে। হঠাৎ করে দেখি এখান থেকে 2টা ছেলে দৌড়ে আইছে, এসে এখানে মারামারি শুরু করে দিচ্ছে। তার 2 সেকেন্ড পরেই ফাঁকা গুলির আওয়াজ পাইছি। সাদা গেঞ্জি পরা আর কালো গেঞ্জি পরা 2টা ছেলে দৌড়ে চলে যাইতে দেখছি। তারপরে এখানে দেখে লাশ ফেলানো। দেখি 2টা মোটর সাইকেল আইসে এই জায়গাতে ভিড়ে সাইফে ধরে ওকে গুলি করছে। 5টা গুলি করছে, আমরা দোতলা বসে দেখছি এই জায়গা খাড়াই। তারপর এদিকে এরা ভাঙে ছিল দৌড়, সবার মাথায় হেলমেট পরা ছিল। প্রকাশ্যে দিবালোকে মানুষ মারতেছে, মানুষের খুন করতেছে, কেউ কারো জিজ্ঞেস করতেছে না, প্রশাসন দেখতেছে না। ভয় লাগে, সবসময় ভয়, রাস্তাঘাটে বেরোলে ভয় লাগে। পুলিশ প্রশাসন কি করবে? কেউ তো বর্তমানে কোনো দল ক্ষমতায় না, যার ইচ্ছে মতো কাজ করতেছে। খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেএমপি। আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি, কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা, আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কিনা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। খুলনায় ফিল্মি স্টাইলে হত্যাকাণ্ডের ঘটনায় নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে নগরবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে সো কল্ড মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রবিবার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর
তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে অধ্যত্বপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় আসামি আশরাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্যের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। বীরত্ব ও সাহসিকতা ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনাদের মাঝে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। ঢাকায় এ বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রতি বছরের মতো এবারও বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমান সেনাকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান পদক প্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি আশা করেন তাদের এই সম্মাননা অন্যদের মাঝেও অনুপ্রেরণা সৃষ্টি করবে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমরা দেশের জন্য কাজ করে যাব। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট নির্বিঘ্নে সময়মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিবেন। আমি মনে করি সীমিত সামর্থ্য নিয়েও উন্নত পেশাদারিত্ব, একাগ্রতা, নিরলস প্রচেষ্টা এবং অকৃত্রিম দেশপ্রেমের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতির সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা সরকারকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে হঠাৎ এমন কর্মসূচির কারণে রাজধানী সহ বিভিন্ন এলাকায় মোবাইল কেনা বেচা, মেরামত ও সার্ভিসিং সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় কাজ করতে এসে অনেক গ্রাহক দোকান বন্ধ থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলে দাবি সংগঠনের নেতাদের। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন বসকনের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এতে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, এই সম্মেলন দেশের অর্থোপেডিক চিকিৎসার উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে। সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সাভারের ভাকুরতা ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনে তারেক রহমান মাস্টার প্ল্যান প্রণয়ন করছেন। ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ও ওষুধ, মাছের পোনা ও ধানের বীজ বিতরণকালে একথা বলেন। এর আয়োজন করে এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নরসিংদীতে নারী সমাবেশ করেছে মহিলা দল। মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া চান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁওয়ে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ইউনিয়ন তাহিরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। এতে মাদ্রাসার শিক্ষার্থী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খাগড়াছড়িতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। টাউন হলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়া ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি সহ অনেকে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় আলাদাভাবে খতমে ইউনুস সাদকায়ে জারিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খাসি বিতরণ করা হয়। গেজেট সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সরকারের ভেতরে থাকা কিছু লোকের কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। বর্ণাঢ্য আয়োজন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। রাজধানী গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত সিএসই ফ্রেশার্স রিসেপশন ও অরিয়েন্টেশন 2025-এ প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির। উপস্থিত ছিলেন বাংলাদেশে কম্পিউটার প্রোগ্রামিং কন্টেস্ট আন্দোলনের পথিকৃৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম খান নাইম সহ শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মেডিকেলে বিক্ষোভ ও 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হলে আগামী 4 ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সব হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসচিব ও 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক রিপন শিকদার। আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল এবং টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন হয়েছে মাদারীপুরের শিবচরে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে কর্মসূচি শেষে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন সার বিক্রেতারা। সুনামগঞ্জে উদ্বোধন হয়েছে জেলার প্রথম পরিবেশ বান্ধব ইটখলা। দিরাই উপজেলার শরীফপুর গ্রামে নির্মিত কেবি অটো ব্রিক্স ফিল্ড নামের সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইটখলায় ইট তৈরি করার সময় ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড নির্গত হবে না বলে জানান উদ্যোক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনই ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনার প্লট দুর্নীতির আরেক মামলার রায় কাল। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু ভোটের জন্য নিরপেক্ষ ও শক্তিশালী ইসি চান সুজন সম্পাদক। ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা বাড়ানো হয়েছে। রাত 12টার পর থেকে কার্যকর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।